ডাক্তারবাবু, আপনি এখানে? আপনি আবারও আমাকে বাঁচাতে আসছেন? দেখুন, কারা যেন আবার আমায় কিডন্যাপ করে এখানে নিয়ে এসছে। আমি দাদিজানের সাথে পার্লারে এসেছিলাম, সেখান থেকে আমাকে জোরপূর্বক এখানে নিয়ে এসেছে। আজকে বিয়ে আমার, অথচ দেখুন না, আমাকে কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে। সিজদা এক নাগারে কথাগুলো বলার পর মুহূর্তে সিজদা সার্জিসকে বিয়ের শেরওয়ানি পরে বরের সাথে দেখে হতবাক হয়ে যায়। সিজদার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ডাক্তারবাবু, আপনি বরের সাজে? আপনার কি বিয়ে আজকে? আজকে আমারও বিয়ে, কাকতালীয়ভাবে আমাদের দুজনের একই দিনে বিয়ে। দারুণ তো ব্যাপারটা। আপনাকে বরের সাজে দারুণ লাগছে ডাক্তারবাবু, কিন্তু আপনি বিয়ে বাড়িতে না গিয়ে কাজী অফিসে কেন এসেছেন? কাজী অফিসে বিয়ে করব তাই। ও মা, কাজী অফিসে কেন? আমার মনের রানী আমার বুকে প্রেমের আগুন জ্বালিয়ে অন্য কারো ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। তাই তো তাকে নিয়ে সোজা কাজী অফিসে আসতে হলো। এখন তাকে বিয়ে করে চিরদিনের জন্য আমার সম্পত্তি করে নেব, যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না। সে শুধু আমার, একান্তই আমার স্থায়ী সম্পত্তি। কার সাথে বিয়ে? আপনার পাত্রী কোথায়? এখানে তো কেউ নেই। তুমি কি চোখে কম দেখছো? মানে? চোখের সামনে বধূ বেশে পাত্রী দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না সৌন্দর্যময়ী? কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই পিলে চমকে উঠে সিজদা। সার্জিস সরাসরি তাকে যে ইঙ্গিত করছে এটা বেশ বুঝতে পারে সিজদা। সিজদা ভয়ে ঘামতে শুরু করে, যা দেখে সার্জিস তার দিকে রুমাল এগিয়ে দেয়। সিজদা সার্জিসের হাত থেকে রুমাল না নিয়ে বলল, এসব কি বলছেন আপনি ডাক্তারবাবু? তুমি যেটা শুনেছো সেটাই। তার মানে আপনি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন, তাই না ডাক্তারবাবু? ইয়েস, আই অ্যাম। ছি ছি ছি, আপনি এতটা নিচু মনের মানুষ আমি কখনোই ভাবতে পারিনি ডাক্তারবাবু। আমি তো আপনাকে কত ভালো মনের মানুষ ভেবেছিলাম, কত সম্মান শ্রদ্ধা ছিল আপনার প্রতি, কিন্তু সেই সম্মান শ্রদ্ধা এক নিমিষে ঘৃণায় পরিণত করে দিলেন আপনি। আপনি এতটা নিচে নামতে পারেন আমি ভাবতেও পারছি না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসার জন্য সব করা যায়। তোমার ভালোবাসা আমাকে নিচু মনের মানুষ হতে বাধ্য করেছে সৌন্দর্যময়ী। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার এই বনটা তোমাকে দিয়ে দিয়েছিলাম। আমার শয়নে স্বপনে তুমি ছিলে সৌন্দর্যময়ী। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, চেম্বারে বসতে পারি না, সব পেশেন্টের মধ্যে তোমাকে দেখতে পাই। যখন জানতে পারলাম আজ তোমার বিয়ে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজায় টান দিয়েছে। তুমি অন্য কারো বউ হবে, অন্য কারোর জন্য সাজবে, অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে, তোমাকে ভালোবাসবে, অন্য পুরুষ তোমার ভেজা চুলের কারণ হবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই তো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, এরপর চিরদিনের জন্য তোমাকে আমার করে নেব সৌন্দর্যময়ী। তুমি শুধু এবং শুধুমাত্র আমার হবে, আর কারো নয়। তোমার আমার বিয়ে হবে, সংসার হবে, আমাদের ছোট্ট সংসারে আরো একটা সৌন্দর্যময়ী আসবে, অনেক সুখের সংসার হবে আমাদের। আপনার সেই আশা কখনো পূরণ হবে না ডাক্তারবাবু। আমি কখনোই আপনার মতো এত নিচু মন মানসিকতার লোককে বিয়ে করব না। কত ভালো মনের মানুষ ভেবেছিলাম আমি আপনাকে। আসলে আপনার চেহারাটা সুন্দর, কিন্তু মনটা সুন্দর নয়। আপনি মনুষ্যত্বহীন। আপনার ভেতর যদি কোনো মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে একটা মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করতে চাইতেন না? কি করতাম বলো? ভালোবাসি তোমাকে। আপনার ভালোবাসার খ্যাতায় আগুন। আমি না আপনাকে ভালোবাসি, আর না আপনাকে বিয়ে করব। আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেকেই আমি বিয়ে করব। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে সৌন্দর্যময়ী। দয়া করেন ডাক্তারবাবু, আমায় প্লিজ যাইতে দেন। এতক্ষণে হয়তো আমাকে না খুঁজে পেয়ে সবাই অনেক চিন্তা করছে, খোঁজাখুঁজি করছে হয়তো আমাকে। যাবে তো সৌন্দর্যময়ী, অবশ্যই যাবে, কিন্তু সেটা আমার বউ হবার পর যাবে। বিয়ে না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না সৌন্দর্যময়ী। আমি মরে গেলেও আপনার মতো নোংরা মনের মানুষকে বিয়ে করবো না ডাক্তারবাবু। বলে সিজদা বেরিয়ে আসতে গেলেই সার্জিস সিজদার সামনে একটা ভিডিও প্লে করে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সালেহা বেগমকে একটা বদ্ধ ঘরে চেয়ারের উপর রশি দিয়ে পেতে রেখে মুখের মধ্যে কাপড় গুজে রাখা হয়েছে। গুন্ডারা সালেহা বেগমের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখা মাত্রই পা থেমে গেল সিজদার, বুকে চিনচিনে ব্যথার সৃষ্টি হতে লাগলো। সিজদার সবচেয়ে কাছের মানুষ সালেহা বেগম, তার এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ল সিজদা। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। সিজদার ছলছল চোখে সার্জিসের দিকে তাকাতেই সার্জিস বলল, নাও ইটস ইয়োর চয়েস। আমাকে ভালোই ভালোই বিয়ে করবে, নাকি তোমার প্রাণ প্রিয় সালেহা খালার মরা লাশ দেখবে?
আমার লোকের হাতে যে বন্দুক দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেলনা বন্দুক নয়, একদম লোডেড গান। 6টা গুলি আছে ওর মধ্যে। ট্রিগারে চাপ দেওয়া মাত্র এই বন্দুক থেকে গুলি বের হয়ে তোমার সালেহা খালার মাথা ছিন্ন ভিন্ন করে দেবে। তুমি কি চাও তোমার জন্য একটা নিরীহ মানুষের প্রাণ যাক? আমাকে বিয়ে করতে এত সমস্যা কোথায় বলো তো সৌন্দর্যময়ী? আমার কি নেই? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে। হাজার হাজার মেয়ে পাগল আমার জন্য, কিন্তু আমি পাগল তোমার জন্য। সিজদা কিছু বলছে না দেখে সার্জিস আবারও বলল, বলো না সৌন্দর্যময়ী, বিয়ে করবে আমাকে? হবে কি আমার মনের রাজ্যের রানী? সিজদা কোনো কথা না বলে চুপচাপ চেয়ারে গিয়ে বসে পড়ে। মিনিট কয়েক অতিবাহিত হবার পর কাজী সহ আরও অনেকে কাজী অফিসে প্রবেশ করে। সার্জিস সিজদার বিয়ে সম্পন্ন হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সকলে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সার্জিস এসে সিজদার কোমর ধরে সিজদাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। সিজদা ছটফট করতে করতে বলল, কি করছেন ডাক্তারবাবু? ছাড়ুন বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার কথা মেনে নিয়ে আপনাকে বিয়ে করেছি, তার মানে এই নয় যে আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবে না সৌন্দর্যময়ী? আপনি লুলা নাকি যে আপনাকে আমার মিষ্টি খাইয়ে দিতে হবে? আপনি নিচে হলে নিজে খান, না হলে না খান। কথাটা বলার সাথে সাথেই সার্জিস সিজদার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। অকস্মাৎ প্রচণ্ড গরম অস্বস্তিতে ঘুম ভেঙে যায় সিজদার। এসি রুমে থাকার পরেও ঘেমে জামাটা গায়ের সাথে লেপটে গিয়েছে। সিজদা ধরফর করে উঠে বসে। চারিদিকে তখন ফজরে আজানের মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদা উঠে বসতেই সালেহা বেগম উঠে রুমের লাইট জ্বালিয়ে দেন। সিজদার মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। সালেহা বেগম সিজদাকে এক গ্লাস পানি এনে দেয়। সিজদা পুরো পানি এক নিঃশ্বাসেই শেষ করে। সিজদার এই অবস্থা দেখে সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি রে মা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছস নাকি? আচ্ছা খালা, একটা কথা কও দেখি, ভোরের দেখা স্বপ্ন কি সত্যি সত্যি হয়? হঠাৎ এই প্রশ্ন? কও না খালা। গ্রামের মানুষরা তো কয় যে ভোরের দেখা স্বপ্ন সত্যি হয়। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছিস মা? সিজদা মুখে কিছু না বললেও মনে মনে বলল, আমি কি স্বপ্ন দেখলাম? এত মানুষ থাকতে ডাক্তারবাবু আমার স্বপ্নে এলো কেন? ডাক্তারবাবু কি সত্যিই খারাপ মানুষ? না না, ডাক্তারবাবু কখনোই এমন খারাপ করবে না। আল্লাহ না করুক এমন স্বপ্ন যেন আর কোনোদিনও সত্যি না হয়। হালিমা মঞ্জিলে বিয়ের তোড়জোড় চলছে। সকাল থেকে মির্জা পরিবারের মেয়ে সদস্যগুলো নিজেদের মতো করে সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ে বাড়ি বলে কথা। সামিরা গোলাপি কালারের একটা শাড়ি পরেছে। শাড়িটা সামিরার জন্মদিনের রামিম তাকে গিফট করেছে। সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল, এক পাতা টিপও দিয়েছে। সামিরা 2 হাত ভর্তি চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, কানে বড় ঝুমকো, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে তার ব্রাউন কালারের ছোট ছোট চুলগুলো ছেড়ে দিল। সব মিলিয়ে দারুণ লাগছে সামিরাকে। সামিরা রেডি হয়ে ঝটপট কয়েকটা সেলফি তুলে রামিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বিয়েতে রামিমকেও বরযাত্রী হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। সামিরা ভেবেছিল এই সুযোগে তারা ছুটিয়ে প্রেম করতে পারবে, কিন্তু সামিরার সেই আশা পূরণ হলো না। হুট করেই রামিমের বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবাকে অসুস্থ অবস্থায় রেখে ছেলে হয়ে আনন্দ ফুর্তি করে বেড়ানোটা রামিমের মন সায় দেয়নি। রামিম যাবে না বলে দেয়। সামিরাও জোর করে না রামিমকে। ছবি দেখেই রামিম ভিডিও কল করে। সামিরা রিসিভ করতেই রামিম বলল, ছবি দেখিয়ে মনে যে আগুন জ্বালিয়ে দিল, সেই আগুন নেভাবো কিভাবে? এখন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। গাও শুনি। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। কাছে এসো, নিভিয়ে দেই। সম্ভব হলে এক্ষুনি ছুটে চলে আসতাম। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব বলো তো? তোমাকে কতবার বলছি আমাদের বাড়িতে এসে বাবার কাছে আমাদের সম্পর্কের কথা জানাও, কিন্তু তোমার কোনো হেলদোল নেই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এখনো সিরিয়াস হতে পারলে না রামিম? তোমার বাবাকে দূর থেকে দেখেই আমার ভয় লাগে, কাছে গেলে আমি নিশ্চিত পটল তুলব। বাবার মেয়ের সাথে প্রেম করার আগে মনে ছিল না? আমার বাবা একটু সুস্থ হলেই আমি বাবা মাকে তোমার বাড়ি বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো লক্ষ্মীতি। তোমার এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি আমি। দয়া করে নতুন কিছু বলো। এবারে আর পিছু হব না, সত্যি সত্যি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। দেখাই যাব।
বের হতে হবে আমার, রাখছি এখন। ফোন রাখার আগে একটা দাও না। কে দিব? চুমু। যতদিন না তুমি বাবাকে আমাদের সম্পর্কের কথা না জানাতে পারছো, ততদিন তুমি কোনো চুমু পাবে না। এটাই তোমার শাস্তি। বলে সামিরা কল কেটে দিয়ে সাইফানের রুমে এসে দেখে সাইফান সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। সাইফানের পরনে বিয়ের শেরওয়ানি, পায়ে জুতা, বাম হাতে হ্যান্ড ওয়াচ। সামিরা সাইফানকে দেখে বলল, মাশাল্লাহ, আমার ভাইকে বিয়ের সাথে খুব সুন্দর লাগছে। কারণ নজর না লাগুক আমার ভাইয়ের ওপর। আমার বোনকেও শাড়িতে খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার চলো তো, সবাই সেই কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। সার্জিসের কোনো খবর নেই। মেয়েদের মতো এত সময় নিত, কি এত সাজগোজ করছে আল্লাহ জানেন। আমি একবার দেখে আসছি ভাইয়া হলো কি না। বলেই সামিরা সাইফানের রুম থেকে বের হতেই দেখে সার্জিস একদম রেডি। সার্জিসের পরনে ডিপ নেভি ব্লু কালারের পাঞ্জাবি, সাথে লাল কালারের পকেট স্কয়ার, সাদা কালারের চিনোস, হাতে ম্যাচিং ঘড়ি, পায়ে দামি শু, চুলগুলো স্পাইক করা। সব মিলিয়ে কোনো হিরোর থেকে কম দেখতে লাগছে না সার্জিসকে। সার্জিস বের হতেই সাইফান সার্জিসকে জড়িয়ে ধরে বলল, আমি তোর বিয়ে বাড়িতে যাওয়ার পক্ষে ছিলাম ভাই, কিন্তু তোর এত সাজগোজ করে যাওয়ার পক্ষে নেই। এত সাজগোজ করে যাচ্ছিস ভাই, দেখা গেল মেয়ে আমাকে রেখে তোকে বিয়ে করতে চাইলো। সার্জিস কিছু বলার আগেই শান্তা মির্জা প্লেটে মিষ্টি দুধ নিয়ে এসে সাইফানের গালে মিষ্টি তুলে দিল। সাইফানের খাওয়া শেষ হতেই শান্তা মির্জা সার্জিসের গালেও মিষ্টি তুলে দিল। সার্জিস সবার সামনে সিন ক্রিয়েট না করে চুপচাপ মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়া শেষ হতেই শান্তা মির্জা সার্জিসের হাতে এক গ্লাস দুধ দিল। সার্জিস চুপচাপ খেয়ে দুধ খেয়ে নিল। সাইফান গুরুজনদের সালাম করে সার্জিসকে নিয়ে বের হতে যাবে, তখনই সার্জিসের খেয়াল হলো সার্জিস ওয়ালেট নিতে ভুলে গিয়েছে। যা দেখে সার্জিস বলল, ও শিট, আমি ওয়ালেট আনতে ভুলে গিয়েছি। তুমি আগাও, আমি অন্য গাড়ি বা বাইক নিয়ে আসছি। তুই নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে। তাড়াতাড়ি আয় বলে সাইফান গাড়িতে বসে যায়। বাড়ির সদস্যদের মতো গাড়িকেও নতুন রূপ দেওয়া হয়েছে। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ফুলের সংমিশ্রণে গাড়ি সাজানো হয়েছে। বরের গাড়িতে সাইফান, সামিরা সহ সাইফানের সব কাজিনরা হই হুল্লোড় করতে করতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লাল টুকটুকে বেনারসি শাড়ি, মুখে ভারী মেকআপ, গা ভর্তি গহনা পরে বিছানায় বধূ বেশে বসে রয়েছে সিজদা। অজানা ভয়ে, শঙ্কায় ক্ষণে ক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মাথার উপর ফ্যান ঘুরছে, তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে সিজদা। বুকের ভেতর ঢোল পেটানোর শব্দের মতো আওয়াজ হচ্ছে। সবাইকে ছেড়ে থাকতে হবে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। সিজদার এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু সে তার মামার ঘাড়ে বোঝা হয়ে থাকতে চায়নি। তাই তো পাত্র বদল হওয়া থেকে শুরু করে তারা যা বলেছে তাই সিজদা অক্ষরে অক্ষরে পালন করেছে। সে চায়নি তার জন্য তার মামা মামির মধ্যে কোনো প্রকার অশান্তির সৃষ্টি হোক। ভেতরে ভেতরে কষ্টের পাহাড় জমলেও কাউকে সেই কষ্ট বুঝতে দেয়নি। নিজের ভেতর সবটা চেপে রেখেছে। সিজদা নিজের রুমে বসে চোখের পানি ফেলছিল। এরই মধ্যে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে প্রবেশ করে। সালেহা বেগমকে দেখে সিজদা সন্তর্পণে চোখের পানি মুছে নিল, যেটা চোখ এড়িয়ে গেল না সালেহা বেগমের। সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল মাইয়া, কানতেছিস কে? কানতে কানতে সাজগোজ নষ্ট করে ফেলাইছিস। একদম কানবি না করে দিলাম। চোখের পানি মামুস কইতাছিস সিজদা, নাইলে কিন্তু তোর সাথে সাথে আমিও কান্না দিমু। তুই বুঝোস না কেন? তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমারও বুক ফাইটা কান্দ না হে। বলে সালেহা বেগমও কান্না করে দিল। সালেহা বেগমের কান্না দেখে সিজদা তৎক্ষণাৎ চোখ মুছে বলল, আমার খিদে লাগছে খালা, শেষবারের মতো একটু তোমার হাতে খাওয়াই দিবা? শেষবার মানে কি? হ্যাঁ, বিয়া হইব তার মানে এটা না যে তুই আর কোনোদিন এই বাড়িতে আইবি না। বিশ্বাস করো খালা, আমি আর এই বাড়িতে আসতে চাই না। আমি আসা মানে মামু মামিমার মধ্যে ঝগড়া লাগা, অশান্তির সৃষ্টি হওয়া, যেটা আমার একদমই ভালো লাগবে না খালা। শ্বশুর বাড়ি গিয়ে আমার যা হয় হবে, তবুও আর আমি কখনো এই বাড়িতে আসবো না। 2 দিন থেকে আপা মনিরেও দেখতে পারতেছি না। মামিমা আপা মনির কথা কিছুই বলবো না। আপামনি কোথায় আছে, কেমন আছে কে জানে। আপামনির জন্য চিন্তা হচ্ছে। এসব হয়েছে আমার জন্য। আমার জন্য হয়তো বাড়ির মাইয়া বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে।
নিজেরে আমার অনেক অপরাধী মনে হইতেছে খালা। জাহান নামে যাক, তাতে তোর কি? যে মাইয়া তোরে দু চক্ষে সহ্য করতে পারে না, তার লাইগা তোর দরদ উতলায় পড়তাছে ক্যারে। আপামনির চিন্তা তোর করণ লাগতো না, তার চিন্তা করণ লাইগা বহুত মানুষ আছে। তুই চুপচাপ খা। বলে সালেহা বেগম সিজদার গালে খাবার তুলে দিলেন। সিজদা কয়েক লোকমা খাবার খাওয়ার পর আর খেতে পারল না। সালেহা বেগমও জোর না করে খাবারের প্লেট নিয়ে সিজদার রুম থেকে বেরিয়ে আসতো। তিনি বেরিয়ে আসতেই সিজদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যেন অবাক হয়ে গেল। নিজেকে চেনা দায় হয়ে গেছে সিজদার। এরই মধ্যে নিচ থেকে বর এসেছে বলে চিৎকার চেঁচামেচি শোনা গেল। বর এসেছে শুনেই সিজদার হার্টবিট বেড়ে গেল। চেনা নাই জানা নাই সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের জন্য অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হলো। সাইফান গাড়ি থেকে নামতেই বিথি চৌধুরী সাইফানের গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে দিয়ে মিষ্টি মুখ করালেন। বিথি চৌধুরীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে জামাইকে সাদরে গ্রহণ করতে স্বেচ্ছায় আসেননি, তাকে ফোর্স করে নিয়ে আসা হয়েছে। মুখখানা কেমন ভার করে রেখেছেন তিনি। মিষ্টি মুখ শেষ হলে সাইফানকে প্রবেশদ্বারে ফিতা কাটার জন্য নিয়ে যাওয়া হলো। ফিতা চেনে তারা দেয়াল তৈরি করে রেখেছেন। অপর প্রান্তে কেচি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী সুন্দরী রমণী। তাদের দাবি ফিতা নামক এই দেয়াল টপকাতে হলে তাদেরকে সম্মানীস্বরূপ 50,000 টাকা দিতে হবে। এই নিয়ে দুপক্ষের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে হালিমা বেগম তাদের হাতে 30,000 টাকা ধরিয়ে দিল। টাকা হাতে পেতে মেয়েগুলো আনন্দে উল্লাসে মেতে উঠল। সাইফানের হাতে ফিতা কাটার জন্য কেচি দেওয়া হলো। সাইফান ফিতা কাটতেই তার মাথার ফুল ছিটিয়ে দিতে লাগলো সবাই। যথারীতি সাইফানকে ভেতরে নিয়ে গিয়ে বরের আসনে বসিয়ে দেওয়া হলো। সাইফানের দু চোখ তখন শুধু মাত্র সার্জিসকে খুঁজে চলেছে। সাইফান কয়েকবার সার্জিসের নাম্বারে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। সাইফান ফোন পকেটে রেখে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল, কিন্তু সার্জিসের কোনো দেখা মিলল না। সাইফানকে এদিক ওদিক তাকাতে দেখে সামিরা এসে বলল, ভাবি মনিকে খুঁজছো বুঝি? তাকে এখন খুঁজে কোনো লাভ হবে না ভাইয়া, সবে মাত্র এলে, সবুর করো, সবুরই মিয়া ফলে। তুই 4 লাইন বেশি বুঝিস। তোকে কে বললো আমি তোর ভাবি মনিকে খুঁজছি? তো কাকে খুঁজছো শুনি? আমি বুঝি না মনে করেছো? আমি জানি তুমি মনে মনে বলছো, নয়ন ঘুরিয়া খুঁজি তোমারে তোমারে। আমি তাকে খুঁজছি না, আমি খুঁজছি সার্জিসকে। সার্জিস এখনো আসেনি। ও তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেখ এখনো আসার কোনো খবর নেই। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। বাড়িতে কল করলাম, বলল সার্জিস অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, অথচ এখনও বিয়ে বাড়ি এসে পৌঁছায়নি। কী যে করছে ছেলেটা, বড্ড টেনশন লাগছে। রাস্তায় কোনো বিপদ আপদ হলো না তো আবার? নো টেনশন, ডু ফুর্তি। ভাইয়ার এক জবান, ভাইয়া যখন আসবে বলে কথা দিয়েছে, সে তার কথার খেলাপ করবে না। ভাইয়া ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না, এনজয় ইয়োরসেলফ। বলতে কোথা থেকে এক ঝাঁক তরুণী ছুটে এলো। তারা সাইফানের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলো। কেউ কেউ আবার সেলফি তুলতে লাগলো। কিছুক্ষণ পর সিজদাকেও নিয়ে আসা হলো। সিজদা সাইফান দুজনের মাঝখানে একটা পর্দা টানিয়ে দুজনকে দুই পাশে বসিয়ে দেওয়া হলো। সাইফান তখনও সিজদার মুখখানা দেখেনি। সাইফান পর্দা সরাতে ইতস্তত বোধ করছে দেখে সামিরা তাদের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল। পর্দা সরাতেই যেন সাইফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আবারও আশাহত হয় সে। সিজদার মাথায় ঘোমটা টানা রয়েছে। সাইফান ভেতরে ভেতরে তার প্রেয়সীর মুখখানা দেখার জন্য ছটফট করলেও কিছু না বলে কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত উপস্থিত হলো। সিজদা সাইফানের 3 কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিয়ের কার্যক্রম শেষ হতেই সামির একটা বড় আয়না এনে তাদের সামনে ধরল। সাইফান সিজদা আয়নার মধ্যে প্রথমবারের মতো দুজনকে দেখল। সিজদার দিকে তাকিয়ে সাইফানের যেন নেশা ধরে গেল। পাশ থেকে সামিরা বলল, আয়নায় কাকে দেখছো ভাইয়া? আমার মনের রাজ্যের রানীকে। বলেই সাইফান মিটমিট করে হেসে মনে মনে বলল, আমি জিতে গিয়েছি মামা। কালা হয়েও এত ভালো বউ পাবো, এটা তো স্বপ্নেও ভাবিনি। আমার মনটা তো পেখম তুলে নাচতেছে। সাইফানকে হাসতে দেখে সামিরা বলল, দিল্লিকার লাড্ডু খাচ্ছ নাকি মনে মনে? তুই কিন্তু বড্ড বার বেড়েছিস সামিরা। বড় ভাইয়ের সাথে মশকরা করছিস।
সামিরা কিছু বলার আগেই ফটোগ্রাফার এসে হাজির হয়। শুরু হয় ফটোশ্যুট। খাওয়া দাওয়া, ফটোশ্যুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্য দিয়ে সময় যেন খুব দ্রুতই কেটে যায়। ঘনিয়ে আসে বিদায় বেলা। সিজদার দু চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। সালেহা বেগম সিজদাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু খায়। তার বুকও কষ্টে ফেটে পড়ছে। সিজদাকে সে তার নিজের মেয়ের মতোই এত বছর আগলে রেখেছে। রাশেদ চৌধুরী এসে সিজদার হাত সাইফানের হাতের উপর রেখে দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না মামা, সিজদার রাগ, কষ্ট, অভিমান বুঝতে দিতে হবে না। আমি নিজেই বুঝে নিব। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখার। যে হাত একবার ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত, সেই হাত ছাড়ব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মামা। বলতে বলতে চোখ ভিজে উঠল রাশেদ চৌধুরীর। সিজদার কান্না থামছেই না। সালেহা বেগমকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। সারাদিন কান্না করার দরুন সিজদার নাক লাল টুকটুকে হয়ে গিয়েছে, চোখ দুটো ফুলে উঠেছে, তবুও তার কান্না শেষ হচ্ছে না। সিজদা খুব করে চাইছিল বিথি চৌধুরী এসে তাকে একটু বুকে জড়িয়ে নিক, কিন্তু বিথি চৌধুরীর দেখা মেলে না। সালেহা বেগম অনেক বুঝিয়ে শুনিয়ে সিজদাকে গাড়িতে তুলে দিয়ে আসে। সিজদা তখনও কেঁদেই চলেছে। সাইফান সিজদার হাতের ওপর হাত রাখতে গিয়েও বারবার হাত সরিয়ে নেয়। সিজদার চোখের পানি সহ্য হচ্ছে না তার। খুব ইচ্ছে করছে নিজের হাতে সিজদার চোখের পানি মুছে দিতে। সাইফান নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে পকেট থেকে রুমাল বের করে সিজদার সামনে ধরে বলল, চোখের পানি মুছে নাও। সিজদা একবার সাইফানের দিকে তাকিয়ে তার হাত থেকে রুমাল নিয়ে চোখ মুছে নিল। কান্না থেমে গেছে তার, কিন্তু মাঝে মাঝে হেঁচকি উঠছে। সিজদার এই অবস্থা দেখে সাইফান আর নিজেকে ধরে রাখতে পারল না। সাইফান সন্তর্পণে সিজদার এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। সিজদা সাইফানের হাত ধরে তার নতুন ঠিকানায় রওনা হয়। ফুলে ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে রয়েছে সিজদা। বাহারি রঙের ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। চারিদিকে ফুলের তাজা গ্রানের মোমো গন্ধে ভেসে আসছে সিজদার নাকে। শুভ্ররাঙা বিছানায় লাভ শেপ করে তার মধ্যে অ্যাশ প্লাস অ্যাশ লিখে রাখা হয়েছে। ঘরের দেয়াল ও কর্নারে কালারফুল লাইটিং করা হয়েছে। সেখান থেকে মৃদু আলো ছড়িয়ে পড়ছে রুমের চারিদিকে। সেই সাথে ওঠানামা করছে সিজদার বক্ষস্থল। অজানা ভয়ে জেগে বসেছে তার ভেতরে। স্বামী নামক অপরিচিত ব্যক্তিটাকে নিয়ে নানান চিন্তাভাবনা আসছে সিজদার মনে। চৌধুরী ভিলার পাশের ফ্ল্যাটে রত্না নামে একটা মেয়ে কাজ করত। সিজদার সাথে ভালো সম্পর্ক ছিল তার। রত্না সিজদাকে বলে, আজ সারা রাত কি এভাবেই ঘোমটা দিয়ে রাখার পণ করেছ? অবশ্য তুমি চাইলে ঘোমটা দিয়ে থাকতেই পারো, আমার কোনো সমস্যা নেই। সাইফানের কথা শুনে সিজদা তড়িৎ গতিতে মাথার ঘোমটা সরিয়ে নিল। সিজদা ঘোমটা সরাতেই সাইফানের মনে হলো যেন তার ঘর আলোকিত হয়ে উঠেছে। সাইফান মুগ্ধ দৃষ্টিতে সিজদার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তার চোখের পলক যেন পড়তেই চাচ্ছে না। সাইফানের এহেন কার্যে সিজদার লজ্জা অস্বস্তি টের পেয়ে সাইফান চোখ নামিয়ে নিয়ে সিজদার সামনে প্যাকেটটা রেখে দিল। সিজদা প্যাকেটটা নেড়ে চেড়ে দেখে বলল, কি এটা? আমার তরফ থেকে তোমার জন্য প্রথম গিফট। তবে এখন এটা খুলবে না। আমার ছুটি শেষ হলে যখন আমি চলে যাব তখন খুলে দেখবে। আচ্ছা। আই থিঙ্ক বেনারসি পরে থাকতে তোমার সমস্যা হচ্ছে। তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। তুমি যে পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই পোশাকই পরো। আচ্ছা। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি। ঠিক আছে। বলেই সিজদা বিছানা থেকে নেমে লাকেজ থেকে একটা সুতি 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা শাড়ি চেঞ্জ করে মুখের মেকআপ ধুয়ে অজু করে ওয়াশরুম থেকে বের হয়। সিজদাকে দেখে বুকে কাঁপন ধরে সাইফানের। সিজদার প্রতিটা রূপেই বিমোহিত হয়ে যাচ্ছে সাইফান। মেকআপহীন সিজদাকে সাইফানের চোখে আরো স্নিগ্ধ মোহনীয় লাগছে। সিজদা বের হতেই সাইফান বলল, চলো শুরু করি। জি। বলেই সিজদা সাইফান দুজনেই নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ হলে সাইফান সিজদার মুখের দিকে তাকিয়ে বলল, আজ সারাদিন নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গিয়েছে। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কোথায় ঘুমাবো আমি? কেন, খাটে? আমি খাটে থাকলে আপনি কোথায় থাকবেন? আমিও খাটেই থাকবো।
খাটে কথাটা শুনে মুখটা চুপসে গেল সিজদার। অজানা ভয়ে শঙ্কায় গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। চোখের সামনে রত্নার চেহারাটা ভেসে ওঠে। ভয়ে নিজেকে গুটিয়ে নেয় সিজদার চোখে মুখে ভয়ের ছাপ লক্ষ্য করে সাইফান। বলল, তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি আমাকে কতটা ভয় পাচ্ছ। আমাকে ভয় পাবার কোনো কারণ নেই। আমি মানুষ, পশু নয়। আজকে আমাদের বাসরাত বলেই যে আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ব, স্বামীর অধিকার আদায়ে তৎপর হয়ে যাব, এমনটা নয় সিজদা। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। বিয়ের আগে আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না। ইনফ্যাক্ট আমি তোমার ছবিটাও দেখিনি। আমি সবসময় চাইতাম আমার জীবনে যে আসবে সে কালো হোক, বেটে হোক, দেখতে অসুন্দর হোক, কিন্তু চরিত্রহীন না হোক। দাদিজান যখনই তোমার কথা বলে আমি বিনা বাক্যে রাজি হয়ে যাই। তাই দুজনকে চিনতে, জানতে, মানিয়ে নিতে একটু সময় লাগবে। তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারলেও বন্ধু ভাবতেই পারো। আমি তোমার ভয়ের কারণ বুঝতে পারছি সিজদা, তবে ভয়ের কোনো কারণ নেই সিজদা। নিজেকে মানিয়ে নিতে তোমার যত সময় প্রয়োজন তুমি নাও। আমি তোমার মন ছোঁয়ার আগে কখনোই তোমার শরীর ছুঁয়ে দেখব না। তবে তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন খুশি তখন আমার কাছে চলে এসো, আমি সাদরে তোমাকে গ্রহণ করব। বলি সাইফান বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়ল। সিজদা ভাবতেও পারেনি সাইফান তার মতামত, ইচ্ছা অনিচ্ছার এত গুরুত্ব দিবে। সিজদার বুকের উপর থেকে যেন একটা পাথর সরে গেল। সিজদা মনে মনে সাইফানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, আমি তো স্বার্থপরের মতো একা একা খাইয়া লইতেছি। মানুষটা কি খাইছে? মনে তো হচ্ছে খায়নি। এখানে দুজনের খাবার রইছে, তার মানে মানুষটা না খেয়ে ঘুমাই গেল। সিজদা খাবার ছেড়ে উঠে এসে সাইফানের বিছানার পাশে দাঁড়িয়ে সাইফানকে কয়েকবার ডাকতে গিয়েও থেমে গেল। সাইফানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সিজদার ডাকতে ইচ্ছে করল না। আবার সাইফান না খেয়ে ঘুমিয়ে পড়েছে ভাবতেও খারাপ লাগলো। সিজদা কি করবে বুঝতে না পেরে হাঁচ কষ্টাতে লাগলো। সাইফানের সবেমাত্র চোখ লেগে আসছিল। সিজদার হাতের চুরির শব্দে ঘুম আলগা হলো সাইফানের। সাইফান চোখ খুলতেই ভ্যাবাচাকা খেয়ে গেল সিজদা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আপনি খাইছেন? রাত্রিবেলা না খেয়ে ঘুমানো ঠিক না। তোমার খাওয়া শেষ? না, আপনি উঠেন, খাবেন, চলেন। সিজদা তার জন্য খায়নি ভাবতেই ভালো লাগলো সাইফানের। সাইফান ইচ্ছে করে না খেয়ে শুয়ে পড়েছিল। সে দেখতে চেয়েছিল তার জন্য সিজদার আদৌ কোনো টেনশন হয় নাকি। সাইফান বিছানা ছেড়ে নেমে হাত ধুয়ে এসে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করেই দুজনেই দুদিকে মুখ দিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে প্রচণ্ড পেট ব্যথায় ঘুম ভেঙে গেল সিজদার চোখ খুলতে বুঝতে পারলো তার মান্থলি সার্কেল শুরু হয়েছে। সিজদা প্রচণ্ড ঘাবড়ে গেল। মান্থলি ডেটের আরও বেশ কিছুদিন বাকি রয়েছে। এর আগে মান্থলি সার্কেল শুরু হওয়ার কারণ বুঝতে পারল না সিজদা বিছানা ছেড়ে নেমে লাকেজ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে দেখলো সাদা সাদা টাইলসের ছোপ ছোপ দাগ ফুটে উঠছে। সিজদা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সেগুলো পরিষ্কার করবে ভাবতে ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা ফ্রেশ হয়ে এসে দেখে টাইলস একদম পরিষ্কার, কোথাও কোনো দাগ নেই। খাটের দিকে চোখ পড়তে দেখলো সাইফানও জমে নেই। সিজদা জানে সাইফানই এটা পরিষ্কার করেছে। সিজদা সাইফানকে যত দেখছে ততই অবাক হচ্ছে। একটা মানুষ এত ভালো হয় কি করে? সাইফানের প্রতি সিজদার যে ধারণা ছিল সেটা পাল্টে গিয়ে সাইফানের প্রতি সম্মান শ্রদ্ধা যেন শতগুণে বেড়ে গেল। এরই মধ্যে সাইফান হাতে হট ওয়াটার ব্যাগ, পেন কিলার নিয়ে রুমে প্রবেশ করলো। সাইফানকে দেখে লজ্জায় লাল হয়ে গেল সিজদা। সাইফানের চোখের দিকে তাকাতে পারছে না, লজ্জায় নুয়ে পড়ছে। সে ভাবতেও পারেনি তাকে এমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সিজদাকে লজ্জা পেতে দেখে সাইফান বলল, এত লজ্জা পাবার কিছু নেই, ইটস নর্মাল। পেইন কিলারটা খেয়ে নাও আর হট ওয়াটার ব্যাগটা পেটের উপর রাখো, তাহলে বেটার ফিল করবে। এসবের কোনো দরকার নেই, আপনি শুয়ে পড়েন। আমার জন্য শুধু শুধু মাঝরাত আপনার ঘুম ব্যাঘাত ঘটলো, আমি সত্যি দুঃখিত। তোমাকে 3 কবুল বলে বিয়ে করার সাথে সাথেই তুমি আমার না চাইতেও আমার সাথে জড়িয়ে পড়েছ। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। এখন থেকে তোমার সুখ মানে আমার সুখ, তোমার দুঃখ কষ্ট মানে আমার দুঃখ কষ্ট। তুমি যন্ত্রণায় ছটফট করছো, ঘুমোতে পারছো না, এটা দেখে ও চুপচাপ ঘুমিয়ে থাকতে বলছো আমাকে? আমি এতটাও কাপুরুষ নই সিজদা। তুমি অসুস্থ, এত না কথা বলে চুপচাপ যা বলেছি তাই করো।
সাইফানের কথার পিঠে সিজদা কোনো কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পেটের ওপর হট ওয়াটার ব্যাগ রাখে। কিছুক্ষণ পর সিজদা একটু বেটার ফিল করলে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। সিজদা বিছানায় এপাশ ওপাশ করতে থাকে দেখে সাইফান সিজদার দিকে মুখ করে বলল, তুমি চাইলে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারি, দেখবে ঘুম চলে আসবে। সিজদার প্রত্যুত্তরে কিছু বলে না দেখে সাইফান আবার বলল, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আমি কি ধরে নিব যে তুমি আমাকে অনুমতি দিচ্ছ? সিজদা ছোট করে উত্তর দেয়, সাইফান যেন সিজদার বলার অপেক্ষাতেই ছিল। সিজদা বলতেই সাইফান এক হাতের উপর ভর দিয়ে সিজদার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জীবনের প্রথমবার কোনো পুরুষের এত কাছাকাছি এসেছে সে। সাইফানের স্পর্শে সিজদার শরীর শিউরে উঠল, দাঁড়িয়ে গেল শরীরের সমস্ত লোমকূপ, আবেশে চোখ বন্ধ হয়ে এলো তার। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সিজদা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফজরের আজানের মিষ্টি ধ্বনি মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। দূরের মসজিদ থেকে সাইফানের কানে ভেসে আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সাইফান তড়িৎ গতিতে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 7 মিনিট পর সাইফান অজু করে ওয়াশরুম থেকে বের হতেই তার চোখ বিছানায় বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে থাকা সিজদার দিকে যায়। আজানের কিছুক্ষণ আগে ঘুমিয়েছে সিজদা। ঘুমন্ত সিজদাকে বড্ড মায়াবী লাগছে সাইফানের কাছে। ইচ্ছে করছে সিজদার কপালে নিজের অধর ছুঁয়ে দিতে। সাইফান সিজদার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সিজদার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও কিছু একটা ভেবে সিজদার গায়ে কাঁথা টেনে দিয়ে সাইফান গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাইফান রুম থেকে বের হতেই চোখ খুলে সিজদা। সিজদার অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, যার দরুন অনেক আগেই ঘুম ভেঙেছে তার। কিন্তু রাতের ঘটনার পর সাইফানের মুখোমুখি হতে লজ্জা লাগছিল তার, তাই তো ঘুম ভেঙে যাওয়ার পরেও ঘুমের ভান ধরে পড়েছিল সিজদা। সাইফান যখন সিজদার কাছাকাছি এসেছিল, সিজদার বুকের ভেতর যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছিল। সিজদার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল যেন এই মুহূর্তে সে দম বন্ধ হয়ে মারা যাবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়েছিল সিজদা। সেসব কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় সিজদার মুখ। সিজদা 2 হাতে নিজের মুখ ঢেকে নিয়ে বলল, ইস কি লজ্জা, মানুষটা আমার এত কাছাকাছি ছিল। ডক্টর বাবুর মতো ইনিও বড্ড ভালো মনের মানুষ, অথচ কয়েক ঘন্টার পরিচয় মানুষটার সাথে আমার কত খেয়াল রাখছে, মনে হচ্ছে কত বছরে চেনা জানা। বড্ড আপন আপন লাগছে মানুষটাকে। আমার মতো অভাগীর জীবনেও এমন একটা মানুষ আসবো আমি কখনোই ভাবতে পারিনি। আমার যে ডর লাগতেছে, এত সুখ সইব তো আমার কপালে। সিজদা আর কিছু ভাবতে পারে না, চোখ ভিজে আসে তার। সিজদা বিছানা ছেড়ে নেমে ওড়না কোমরে গুজে ঝটপট কাজে লেগে পড়ে। বাসনের ফুল ফুয়েলে দিয়ে বিছানা পরিপাটি করে রেখে ফ্লোর মোছার কাজে লেগে পড়ে। নিজের কাপড় চোপড় কাবার্ডে সুন্দর করে গুছিয়ে রাখে। রুমের প্রত্যেকটা আসবাবপত্র মুছে আবার জায়গা মতো রেখে দেয়। এরই মধ্যে হালিমা বেগম শাড়ি গয়না নিয়ে তার রুমে প্রবেশ করে। হালিমা বেগমকে দেখে সিজদা কোমর থেকে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নেয়। সিজদাকে দেখে হালিমা বেগম মিষ্টি হাসি দিয়ে বলল, এতদিন একটা কথা শুনে এসেছি, ডেকি স্বর্গে গেল নাকি ধান বানে। আজ সেটা সচক্ষে দেখতে পেলাম। তুমি এ বাড়ির বউ, কাজের মেয়ে নও সিজদা। এ বাড়িতে এতগুলো কাজের লোক থাকতেও তুমি সকাল সকাল এগুলো কি শুরু করেছো? হালিমা বেগমের ধমকে কেঁপে উঠে সিজদা। সে আমতা আমতা করে বলল, দাদিজান দৈনিক এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কি করতাম আমি, তাই তো কাজে লেগে পড়ছি। এখন থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না সিজদা। জীবনে অনেক কষ্ট সহ্য করেছো তুমি। গতকাল থেকে তোমার সুখের দিন শুরু হয়েছে। তোমাকে আর দিনরাত 24 ঘন্টা গাধার মতো খাটতে হবে না। তুমি মুক্ত, স্বাধীন। আমার তো বসে থাকতে ভালো লাগে না দাদিজান। কাজ না করলে কি করব আমি? সারাদিন কাটাবো কি করে? পড়াশোনা করবে? পড়াশোনা? অবাক হয়ে জিজ্ঞেস করে সিজদা। হ্যাঁ, পড়াশোনা করবে তো। পড়াশোনা করার কথা শুনে খুশিতে ছলছল করে ওঠে সিজদার। সিজদার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল। ঐশ্বর্য যখন টেবিলে বসে পড়তো, সিজদা দূরে দাঁড়িয়ে দেখতো। ঐশ্বর্য যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেত, সিজদারও ইচ্ছে করতো স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি সিজদার। সিজদার মামিমা তাকে স্কুলে যাওয়া তো দূরের কথা, ঐশ্বর্য পড়তে বসলে তার আশেপাশেও সিজদাকে ঘেঁষতেও দিত না। সিজদার থেকে রেসপন্স না পেয়ে হালিমা বেগম আবারও বলল,
কি হলো, কথা বলছো না কেন? পড়াশোনা করতে চাও? নিজের গায়ে অশিক্ষিতের যে তকমা লেগে আছে সেটা মুছে ফেলতে চাও? নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও? হ্যাঁ চাই দাদিজান, খুব করে চাই। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা দাদিজান। হালিমা বেগম শাড়ি গয়নাগুলো বিছানার উপর রেখে বলল, দ্যাটস গুড। পড়াশোনা শেখার কোনো বয়স নেই, তুমি শুরু থেকে শিখবে। ভুলে যাবে না তুমি এখন মির্জা পরিবারের বউ। তোমাকে পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে, কথাবার্তা চাল চলনে স্মার্ট হতে হবে। এখনকার মেয়েরা কোনো অংশে কম নয়, মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে। তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? তোমার পাশে আমি আছি, মির্জা পরিবারের সদস্যরা আছে, তোমার কোনো ভয় নেই। বউবাতে ঝামেলা মিটে গেলেই তোমার জন্য টিচার নিয়ে আসব। ঘুরে দাঁড়াতে শিখো সেজদা। যারা তোমাকে পদে পদে অপমান অপদস্থ করেছে তাদেরকে উচিত জবাব দিতে শিখো। যাই হোক, যেহেতু তুমি নতুন বউ, পাড়া প্রতিবেশীরা বউ দেখতে আসবে। তুমি গোসল সেরে জলদি রেডি হয়ে আসো। ঠিক আছে দাদিজান বলে সিজদা ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর সিজদা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সামিরা বিছানায় বসে রয়েছে। সিজদাকে দেখে সামিরা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, তুমি নাকি শাড়ি পরতে পারো না, তাই দিদুন আমাকে পাঠালো তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজগোজ করে দেওয়ার জন্য। ভালো হয়েছে তুমি আসছো। আমার আরো চিন্তা হচ্ছিল কেমনে শাড়ি পরবো। আমি তো বেশি একটা শাড়ি পরিনি, যে কয়বার পরেছি সালেহা খালা আমায় পরাই দিছে, কিন্তু এখানে তো সালেহা খালা নেই। কোনো সমস্যা নেই, সালেহা খালাত নেই তো কি হয়েছে, তোমার একমাত্র ননদিনী তো আছে। আমি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দেব। একবার ভালো করে দেখে নিলে তুমি নিজে পরতে পারবা। তোমার শাড়ি পরানোর জন্য কাউকে লাগবে না। তুমি আমার বয়সে ছোট হওয়ার পরেও শাড়ি পরতে পারো, অথচ আমাকে দেখো, আমি তো পারিই না। সামিরা সিজদার কোমরে শাড়ির এক অংশ গুজে দিয়ে বলল, আমিও শাড়ি পরতে পারতাম না, আমাকে ভাইয়া শিখিয়েছে। ভাইয়া খুব ভালো শাড়ি পরাতে পারে। আমার ভাইয়ার যে বউ হবে সে আসলেই অনেক ভাগ্যবতী হবে। তার শাড়ি পরা না জানলেও চলবে, ভাইয়া রোজ তাকে শাড়ি পরিয়ে দিবে। কি একটা রোমান্টিক ব্যাপার স্যাপার। ভাইয়া কথাটা শুনে সিজদার বুঝতে বাকি রইল না যে ভাইয়া বলতে সামিরা সার্জিসের কথা বলছে। সার্জিসের কথা মনে পড়তেই সিজদার মুখটা চুপসে গেল। সামিরা সিজদাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমি $1,000,000 শিওর ভাইয়া তোমাকে দেখে হার্টবিট মিস হবে। আমার সৈনিক ভাইকে কোনো কিছু দমিয়ে রাখতে না পারলেও তুমি ঠিকই দমিয়ে রাখতে পারবে। জানো বৌমনি, তোমাকে দেখে আমার হিংসা হয়। ওমা কেন? এই যে তুমি এত সুন্দর, আমি মেয়ে হয়েও তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমার হাসি মুখখানা দেখলে মন ভালো হয়ে যায়। তুমি অনেক সুন্দর সামিরা, সবচেয়ে বড় কথা তোমার মন সুন্দর। যার মন সুন্দর হয় তার সব কিছুই সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ বৌমনি। আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিচে এসো। সবাই নতুন বউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি আসছি। আচ্ছা বলেই সামিরা রুম থেকে বেরিয়ে আসে। সামিরার যাওয়ার পানে তাকিয়ে সিজদা মনে মনে বলল, আমিও ভাগ্যবতী কম নই সামিরা। মানুষটা আমাকে না দেখে আমি কাজের মেয়ে জেনেও আমায় বিয়ে করেছে। সে আমাকে যে সম্মানটুকু দিয়েছে সেটা হয়তো আমার পাওয়ার কথা ছিল না। এমন একটা মানুষের বউ হওয়া চারটেখানি কথা না। আমি সার্জিস মির্জার কাছে কৃতজ্ঞ। তিনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন বলেই আমি একজন ভালো মানুষকে আমার মতো অভাগী জীবনে পেয়েছি। সিজদা নিচে যাচ্ছে না দেখে সামিরা আবারও রুমে এসে দেখে সিজদা কিছু একটা ভাবছে। সামিরা গলা খাকারি দিয়ে বলল, তুমি কি এত ভাবছো বৌমনি? সামিরার প্রশ্নে চমকে উঠে সিজদা। সিজদা আমতা আমতা করে বলল, ওই কিছু না তো। দিদুন ডাকছে, নিচে চলো। তুমি নিচে যাওনি দেখে দিদুন আবার আমাকে পাঠিয়েছে, তাড়াতাড়ি আসো। সামিরা বেরিয়ে যাওয়ার পরপরই সিজদা বের হয়ে কয়েক কদম এগিয়ে আসতেই ফ্লোরে একটা দামি ঘড়ি দেখতে পায়। সিজদা ফ্লোর থেকে ঘড়িটা তুলে নাড়াচাড়া করে দেখে বলল, আরে এই ঘড়িটা তো আমি ডক্টর বাবুর হাতে দেখেছিলাম। ডক্টর বাবুর ঘড়ি এই বাড়িতে আসলো কেমনে? সাইফার নামাজ শেষ করে মুরব্বীদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করে একা একাই হাঁটতে বের হয়। সকালের স্নিগ্ধ বাতাস এসে গায়ে লাগছে তার, মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। সাইফান হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে এসে একটা পুকুর দেখতে পায়। পুকুরের ঘাটে বসার জন্য বেঞ্চ পেতে রাখা হয়েছে। সাইফান বেঞ্চের ওপর বসে সার্জিসের নাম্বারে কল করে, কিন্তু ফোন সুইচ অফ বলছে।
গতকাল থেকে সার্জিসের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে সাইফান, কিন্তু ফলাফল শূন্য। দুপুর পর্যন্ত সার্জিসের ফোন অন থাকলেও কল রিসিভ করছিল না। দুপুরের পর থেকে সার্জিসের ফোন সুইচ অফ বলছে। বিয়ে বাড়িতে থেকেও সাইফান বারবার সার্জিসের ফোনে ট্রাই করছে। বিয়ে বাড়ি ফিরে এসে সব জায়গায় তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও সার্জিসকে পায় না দেখে হতাশ হয়ে যায় সাইফান। সাইফানকে বিচলিত হতে দেখে হালিমা বেগম জানান, সার্জিস একটা কাজে আটকে গিয়েছে, সকালে ফিরবে। এটা শুনে একটু স্বস্তি পায় সাইফান, কিন্তু সকাল হয়ে গেলেও সার্জিস ফিরছে না দেখে কপালে ভাঁজ পড়ে সাইফানের। বড্ড টেনশন হয় সার্জিসের জন্য। সাইফান পুকুর পাড় থেকে সোজা হালিমা মঞ্জিলে এসে ড্রয়িং রুমে সোফায় বসতেই সার্জিসের আগমন ঘটে। সার্জিসকে দেখা মাত্রই সাইফান দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরে বিচলিত হয়ে বলল, কোথায় ছিলি তুই? গতকাল থেকে তোর কোনো খোঁজ খবর নেই। তুই জানিস তোর জন্য বাড়ির সবাই কত টেনশন করছিল। আমি কতবার তোকে কল করেছি, একটা বার কল ব্যাক করারও সময় হয়নি তোর। আসলে পর তো পরই হয়। আমি তোকে আপন ভাবলেও তুই আমাকে আপন ভাবতে পারছিস না। আমি পরই থেকে গেলাম তোর কাছে। কাম অন ব্রো, লেট মি স্পিক। কি বলবি তুই? এতগুলো মানুষকে টেনশনে রাখতে খুব ভালো লাগছিল না তোর? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় ব্রো। তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে আমার নিজের কাছেই খারাপ লাগছিল, বাট বিলিভ মি, আই হ্যাভ নাথিং টু ডু। আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যেখান থেকে কোনোভাবেই বের হয়ে আসা পসিবল ছিল না। গতকাল তোমাকে বলে আমি রুমে যাওয়ার পরপরই রামিমের কল আসে। রামিমের বাবা অনেকদিন থেকেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা চলছিল। গতকাল হুট করে তার শরীর পূর্বের তুলনায় অনেক খারাপ হয়ে যায়। নাক মুখ এমনকি মলদার দিয়েও রক্ত বের হতে থাকে। রামিমের কল পেয়ে আমি ছুটে যাই, কিন্তু শেষ রক্ষা আর হয় না। রামিমের বাবার অবস্থা আস্তে আস্তে খারাপ হতেই থাকে। ডক্টররাও হাল ছেড়ে দেন। দুপুরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রামিম প্রচণ্ড ভেঙে পড়ে। আমি চাইলেও রামিমকে ওই অবস্থায় রেখে আসতে পারছিলাম না। রামিমের বাবাকে গ্রামে নিয়ে যাওয়া, গোসল করানো, দাফন কাফন, জানাজা সম্পূর্ণ হতে হতে অনেক রাত হয়ে যায়। আমার গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য গত রাতে বাড়ি ফিরতে পারিনি। গত রাত রামিমের সাথেই ছিলাম। ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না, বড্ড খারাপ লাগছে। এখনো আসতে দিতে চাইছিল না। আমি এক প্রকার জোর করেই চলে এসেছি। ব্যস্ততার জন্য ফোন চেক করার সময় পাইনি। পরে দেখি ফোনটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, যার দরুন ফোন সুইচ অফ ছিল। রামিমের ফোন থেকে দাদুকে কল করে বলেছিলাম টেনশন না করতে। অবশ্যই এই বাড়িতে আমার জন্য টেনশন করার মানুষ খুব কমই রয়েছে, তবুও বলেছিলাম। এইভাবে বলছিস কেন ভাই? গতকাল থেকে আমরা প্রত্যেকে তোর জন্য টেনশন করেছি। এমনকি তুই ফিরিসনি দেখে মা রাতে খায়ও নি। আমি মাত্রই ভেবেছিলাম তোর ফোন ট্র্যাক করে তোর লোকেশন খুঁজে বের করব। তুই ভালোই ফিরে এসেছিস দেখে সবাই স্বস্তি ফিরে পাবে, কিন্তু আমার সারা জীবন আফসোস থেকেই যাবে। আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মানুষের মৃত্যুর কথা বলা যায় না, কখন যে কার ডাক আসবে কেউ জানে না। যাই হোক, গতকাল থেকে দৌড়াদৌড়ি করছিস, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট কর। বিয়েটা তো মিস করেই ফেলছিস। আজকে বৌভাতের অনুষ্ঠান আছে, বৌভাত যেন কোনোভাবেই মিস না হয়। হবে না ব্রো, বলে সার্জিস সবেমাত্র জগ থেকে গ্লাসে পানি ঢেলে মুখে দিবে, তখনই সিজদা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। সিজদাকে নিচে নামতে দেখে সামিরা উচ্চস্বরে বলে উঠল, ওই তো বৌমনি চলে এসেছে। সামিরার কথা শুনে সার্জিস সামনে তাকাতেই সার্জিসের কলিরা মোচড় দিয়ে ওঠে। বুকের বাপাশে চিনচিনে ব্যথা অনুভূত হয়। বুকে ফুরে হৃদয় বেরিয়ে আসতে চায়। কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যায়। পুরো শরীর যেন অবশ হয়ে আসে। তার হাত থেকে গ্লাস নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তার সামনে লাল টুকটুকে জামদানি শাড়ি পরা, ভেজা চুল, নাকে নাকফুল, কানে দুল, হাতে চুড়ি পরে সিজদা দাঁড়িয়ে রয়েছে। সিজদাকে এই রূপে দেখে সার্জিস দু কদম পিছিয়ে যায়। তার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, সৌন্দর্যময়ী। সার্জিসের হাত থেকে গ্লাস পড়ে যেতে দেখে সাইফানের কপালে ভাঁজ পড়ে। সাইফান বিচলিত কণ্ঠে বলল, হোয়াটস হ্যাপেন্ড ব্রো? এনিথিং রং? নো, আই এম অলরাইট। কিন্তু তোর চোখ মুখ যে অন্য কথা বলছে ভাই। কিছু তো একটা হয়েছে। কিছুই হয়নি ব্রো। সিজদাকে দেখে তোর হাত থেকে গ্লাস পড়ে গেল কেন? তুই কি সিজদার মাঝে পেতনি দেখতে পেলি নাকি? না, সেরকম কিছু নয়। ওই এমনিতেই হাত ফসকে পড়ে গিয়েছিল। তুই তো হলুদ বিয়ে কোনো কিছুতেই ওই বাড়িতে যাসনি, এমনকি আমার বউয়ের ছবিটাও দেখিসনি। তাই তো আমার বউকে চিনতেও পারছিস না। ও সিজদা, আমার 3 কবুল বলে বিয়ে করা বউ।
আর তোর ভাবি। ভাবি কথাটা যেন সার্জিসের বুকে সূচের মতো বিঁধে গেল। চোখ ছলছল করে উঠল তার। সার্জিস তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সাইফান সার্জিসের হাত ধরে সিজদার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর ভাবির সাথে পরিচিত না হয়ে পালিয়ে যাচ্ছিস কেন? অতঃপর সাইফান সিজদার পাশে দাঁড়িয়ে সিজদার কাঁধে হাত রেখে বলল, আমার একমাত্র ভাই সার্জিস মির্জা একজন নামকরা কার্ডিওলজিস্ট। হাজার হাজার মেয়েরা আমার ভাই বলতে পাগল। ভাইয়ের সাথে পরিচিত হও। সিজদা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। সার্জিস মির্জা নামটা শুনে বুক ধক করে ওঠে তার। যে মানুষটাকে তাকে বিয়ে করতে অস্বীকার করেছে সেই মানুষটার সাথে একই বাড়িতে একই ছাদের নিচে থাকতে হবে ভাবতে সিজদার মুখটা চুপসে গেল। এদিকে সাইফান বারবার সার্জিসের হাতে কথা বলার জন্য তাড়া দিচ্ছে। সাইফানের কথা শুনে সিজদা ফ্লোর থেকে নজর সরিয়ে সামনের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সিজদার সার্জিসের পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখে বলল, ডাক্তারবাবু, আপনি এ বাড়িতে? আমি স্বপ্ন দেখছি না তো? কোনো স্বপ্ন দেখছো না, আমি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি তো ভাবতেও পারিনি এখানে আপনাকে দেখতে পাবো। আপনার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। সার্জিস কিছু বলার আগে সাইফান বলল, তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা একে অপরকে চিনো। ভাই, তুই যে তোর ভাবিকে আগে থেকেই চিনিস, এটা আমাকে বলিসনি কেন? সার্জিস কি বলবে বুঝতে পারে না। অবশ্য তার বলার মতো কিছুই নেই। সার্জিসকে চুপ থাকতে দেখে সাইফান আবারও বলল, সিজদা, তুমি ভাইকে চিনো? হ্যাঁ, চিনি তো। ডক্টরবাবু নামে চিনি। ডক্টরবাবু খুব ভালো মনের মানুষ, কোমল হৃদয় তার। কিছুদিন আগে আমি একটা বিপদে পড়েছিলাম, তখন ডক্টরবাবু আমাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একাই 4-5টা গুন্ডার সাথে মারামারি করেছিল। আমার জীবন বাঁচিয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে তার হাতে আঘাতও লেগে গিয়েছিল। যে আমার জীবন বাঁচিয়েছে তাকে এত সহজে ভুলে যাই কি করে আমি? সার্জিস যেন পাথর হয়ে গিয়েছে। কণ্ঠনালী শুকিয়ে এসেছে তার যেন নিজের চোখ কানকে বিশ্বাস হচ্ছে না। যে মেয়েকে সে তার মন দিয়ে দিয়েছে, যে মেয়েটার কথা ভেবে সে নির্ঘুম রাতের পর রাত কাটিয়েছে, সেই মেয়েটা অন্য কারো বউ হয়ে তাদের বাড়িতেই এসেছে। এটা মানতে পারছে না সার্জিস। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। সার্জিস আর 1 মিনিটও বিলম্ব না করে তড়িৎ গতিতে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে মাথার চুল খামচে ধরে ফ্লোরে বসে পড়ে। গা থেকে পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। নিজেকে বড্ড অসহায় পাগল পাগল লাগছে তার। সে কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। সার্জিস ফ্লোর ছেড়ে উঠে দেয়ালে পরপর কয়েকটা খুশি মেরে বলল, এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম? আমার নিজের হাতেই ভালোবাসার কোরবানি করে দিলাম। দাদু সৌন্দর্যময়ীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল। বারবার বলেছিল মেয়ের ছবি দেখতে, মেয়ের সাথে মিট করতে, অথচ আমি তাকে না দেখেই রিজেক্ট করে দিলাম। আবার তারই পরিচয় না জেনে তাকে আমার বেহায়া এমনটা দিয়ে দিলাম। তার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে বাঁচার স্বপ্ন দেখলাম। কি করে এমন ভুলটা করতে পারলাম? কি করে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ অন্য কারো বউ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমার নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে কিভাবে সহ্য করব? আমি কিভাবে রোজ রোজ তার ভেজা চুল দেখে নিজেকে কন্ট্রোল করব? কিভাবে? বলতে বলতে ফ্লোরে হাঁটু গড়ে বসে পড়ে সার্জিস। আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? সাইফান তোমার ছিল আর তোমারই থাকবে। আমি একটা বিয়ে করি বা 4টা বিয়ে করি, ইটস ডাজেন্ট ম্যাটার। বিয়ে যাকেই করি না কেন, মন তো তোমাকেই দিয়েছি। আমার হৃদয় জুড়ে শুধু তুমি বসবাস করো। সেখানে আর কারো হস্তক্ষেপ করার রাইট নেই। তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো এই বিয়েটা কেন করেছি আমি। বিয়ের পেছনে কি উদ্দেশ্য আছে আমার, সবটা জানার পরেও তুমি এমন পাগলামি কেন করছো তানসি? তুমি যদি এমন করো তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না, সবটা আমাদের হাতের বাইরে চলে যাবে। সাইফান এক নাগারে কথাগুলো বললেও তানসির থেকে কোনো রেসপন্স পেল না। ফোনের অপর প্রান্ত থেকে শুধু নাক টানার আওয়াজ শোনা যাচ্ছে। সাইফান বুঝতে পারল তানসি কান্না করছে। ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল তার। সাইফান দরদ মাখা কণ্ঠে বলল, কথা বলবে না তানসি? বউয়ের সাথে নিশ্চয়ই বাসর হয়ে গিয়েছে। হাজার হোক, পুরুষ মানুষ তো তুমি। একই বিছানায় দুজন নরনারী থাকা মানে আগুন আর মোম পাশাপাশি থাকা। আগুনের সংস্পর্শে যেমন মোম গলে যায়, তেমনি নারীর সংস্পর্শে গেলেও পুরুষ বদলে যায়। তার ভেতরে পৌরুষ চিত্ত জেগে উঠতে বাধ্য হয়। আমার প্রতি বিশ্বাস ভরসা নেই তোমার? আছে, তবুও পুরুষ মানুষ তো। তোমার ভাবনা অনুযায়ী কিছুই হয়নি তানসি। শারীরিক চাহিদার চেয়েও সিজদার বিশ্বাস ভরসা
অর্জন করাটা বেশি জরুরি আমার কাছে। যত তাড়াতাড়ি সিজদার বিশ্বাস ভরসা অর্জন করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। তার মানে তোমাদের মধ্যে কিছুই হয়নি? না, সিজদার বিশ্বাস ভরসা অর্জন করার জন্য আমাকে নিখুঁত অভিনয় করতে হচ্ছে। সিজদা খুবই সহজ সরল একটা মেয়ে। আমার বিশ্বাস আমি খুব শীঘ্রই সিজদার বিশ্বাস ভরসা অর্জন করে সিজদার চোখে একজন আদর্শ স্বামী হয়ে উঠতে পারবো। দেখো, অভিনয় করতে করতে আবার সিজদার মায়ায় পড়ে যেও না। মায়া কিন্তু খুব খারাপ জিনিস, তোমাকে একদম নিঃশেষ করে দিবে। কোনো চান্সই নেই। আমি যে তানশিতে মগ্ন, রাতভর জেগে থাকি তারই জন্য। বিয়েতে হালিমা মঞ্জিলে তেমন সাজসজ্জা না থাকলেও বৌভাতের অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। একদম রাজকীয়ভাবে হালিমা মঞ্জিল সাজিয়ে তোলা হয়েছে। বরকনের জন্য রাজকীয়ভাবে আসনের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির বাইরে খাবারের স্টল করা হয়েছে। ইতিমধ্যে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে। সাইফানও রেডি হয়ে গিয়েছে। তার পরনে রয়েছে সাদা শার্ট, গলায় টাই বাঁধা, শার্টের উপরে কালো কোট, পকেটে লাল পকেট স্কয়ার, কালো প্যান্ট, পায়ে কালো শু, হাতে দামি ঘড়ি। সিজদার সাজও কমপ্লিট হয়ে গিয়েছে। সিজদাকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে। সিজদার পরনে রয়েছে পিঙ্ক কালারের লেহেঙ্গা, গা ভর্তি স্বর্ণের গহনা, কপালে টিকটি, মেহেদি, রাঙা দুহাত স্বর্ণের বালা, চুড়িধারা পরিপূর্ণ হয়ে রয়েছে। মুখে ভারী মেকআপ, সব মিলিয়ে নতুন এক সিজদার সৃষ্টি হয়েছে। সামিরা সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেয়। এত এত লাইট, ক্যামেরা, অপরিচিত মুখ দেখে ভরকে যায় সিজদা। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই চলে গেছে, কিন্তু চৌধুরী বাড়ির কাউকে না দেখতে পেয়ে মন খারাপ হয়ে যায় সিজদার। সকাল সকাল সার্জিস রুম থেকে বের হয়নি। ফ্লোরে টানটান হয়ে শুয়ে সিগারেটের ধোঁয়া ছড়াচ্ছে। পাঞ্জাবি খুলে ফেলে দিলেও বাকি পোশাক এখনও গায়ে জড়ানোই রয়েছে। পোশাক ছাড়তে ইচ্ছে করছে না। গায়ে যেন বিন্দুমাত্র শক্তি নেই। বুকের বাম পাশটা বড্ড জ্বালাপোড়া করছে। মনে হচ্ছে যেন বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সার্জিস শোয়া থেকে উঠে বসে একসাথে 4টা সিগারেট মুখের মধ্যে ঢুকে লাইটার জ্বালিয়ে দিবে, তখনই ফারুক মির্জা দরজায় কড়া নাড়ে। কয়েকবার ডাকার পর সার্জিস ফ্লোর ছেড়ে উঠে এসে দরজা খুলে দিয়ে আবারও ফ্লোরে বসে পড়ে। ফারুক মির্জার রুমে প্রবেশ করতে তার নাকি সিগারেটের বিদ্যুটে গন্ধ আসে। সে এদিক ওদিক তাকাতে ফ্লোরে সিগারেটের প্যাকেট, লাইটার, সিগারেট খেয়ে রাখা উচ্ছিষ্ট অংশ পড়ে থাকতে দেখে। এসব দেখে ফারুক মির্জা হতবাক হয়ে যায়। যেই ছেলেটা সিগারেটের গন্ধই নিতে পারে না, সেই ছেলেটা সিগারেট খাচ্ছে। এটা যেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে ফারুক মির্জা। ফারুক মির্জা সার্জিসকে ফ্লোর থেকে তুলে বলল, এসব কি হচ্ছে সার্জিত? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি কোন সার্জিসকে দেখছি? আমি 2 দিন আগে সার্জিস আর আজকের সার্জিসের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। সিগারেটের প্যাকেট, লাইটার, সিগারেট খেয়ে রাখার উচ্ছিষ্ট অংশ, এসব কি সার্জিত? যেটা দেখতে পাচ্ছ সেটাই। কি হয়েছে তোমার? চোখ মুখে এই অবস্থা কেন? গতকালের পোশাক এখনো গায়ে রয়েছে। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অথচ তুমি এখানে মরার মতো পড়ে রয়েছো। গতকালেই তো ঠিক ছিলে, আজ হঠাৎ কি হলো যার জন্য সিগারেট হাতে তুলে নিলে? কি হয়েছে তোমার? চুপ করে থেকো না। চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান না। প্লিজ বলো কি হয়েছে তোমার? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর তুমি এনজয় না করে এখানে কেন এসেছো? যাও বাবা, গিয়ে এনজয় করো। তোমার কাছে সময়ের অনেক দাম। আমার পেছনে অযথা তোমার মূল্যবান সময় নষ্ট করো না বাবা। কেন আমি আমার ছেলের রুমে আসতে পারি না? তার সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না সার্জিত? ছোটবেলা থেকেই যদি এই কাজটা করতে তাহলে আমার জীবন ধারা অন্যরকম হতো বাবা। তোমার কাছে একটু সময় ভালোবাসা চেয়েছি, অথচ তুমি আমাকে দিয়েছো শুধু টাকা। টাকা ছাড়া তোমার কাছ থেকে কোনো দিনও কিছু পাইনি বাবা। অথচ আমি টাকা চাইনি, চেয়েছি একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্ন। বাবা হয়ে কখনো কোনো চাওয়া পূরণ করনি আমার, কিন্তু এবারে আমার একটা চাওয়া পূরণ করবে বাবা? অবশ্যই করব। বলো না, বল না কি লাগবে তোর? তুই যা চাস তাই পাবি। তুই শুধু একবার বল তোর কি লাগবে। আমি দেশে থাকবো না বাবা। আমি যত দ্রুত সম্ভব কানাডা খালামণির কাছে চলে যেতে চাই।
তুমি যত দ্রুত সম্ভব আমার যাওয়ার ব্যবস্থা করে দাও প্লিজ বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি। সার্জিসের কথা শুনে হতবাক হয়ে গেল ফারুক মির্জা। তিনি স্পষ্ট বুঝতে পারছেন তার ছেলের উপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। সেই ঝড়ে তার ছেলেটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে। ছেলের এমন অসহায়ত্ব মেনে নিতে পারছেন না ফারুক মির্জা। তিনি সার্জিসকে আঁকড়ে ধরে বলল, তোর কি হয়েছে বাবা, বল না আমাকে। বাবা কি বলবি না? কি হয়েছে, কেন যাবো এসব প্লিজ জানতে চেও না বাবা। এতদিন যখন আমার কথা শোনার মতো কোনো সময় হয়নি তোমার, তখন আজকেও তোমার সময় হবে না। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো বাবা। একজন বাবা হিসেবে ছেলের অন্তত একটা চাওয়া পূরণ করো। ঠিক আছে, আমি অতি দ্রুত তোমার কানাডা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু হুট করে তুমি কানাডা যাবি কেন? তুই তো তোর দেশের মানুষের সেবা করতে চেয়েছিলি, এখন আবার মাথায় কানাডার ভূত চেপে বসলো কেন? সব কেনর উত্তর হয় না বাবা। ঠিক আছে, তুই যা চাস তাই হবে। বলে ফারুক মির্জা সার্জিসের রুম থেকে বেরিয়ে যান। তিনি যেতেই সার্জিস দুই ঠোঁটের মাঝখানে সিগারেট চেপে ধরে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। একটা সিগারেট শেষ করে আর একটা সিগারেটে ধরাতে গেলেই সাইফান আসে। সাইফানের শ্বাস দেখে সার্জিসের যেন বুকের ভেতরটা আরও বেড়ে যায়। আজকে সাইফানের জায়গায় তার থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকে সাইফান আর তার সৌন্দর্যময়ীর মধ্যে তৃতীয় ব্যক্তি। সে কারো মধ্যে দেয়াল হয়ে থাকতে চায় না। এই জন্য সার্জিস দেশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাইফান সার্জিসের অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ল। ভাই কি হয়েছে তোর? তুই এখনো রেডি হসনি? আমি তো ভেবেছি তুই রেডি হয়ে গিয়েছিস, এই জন্যই তোকে নিতে এসেছি। অথচ তুই দেখি দেবদাস হয়ে বসে রয়েছিস। প্রেমের ছ্যাঁকা টাকা খেয়েছিস নাকি ভাই? আমার এমন হিরো ভাইকে রিজেক্ট করার সাধ্যই হলো কোন মেয়ের? সার্জিস সাইফানের কথায় কান্না দিয়ে বলল, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। না, কোথাও যাচ্ছি না ভাই, আমি বিছানায় বসছি। তোকে বলে বিশ্বাস নেই আমার? বিয়ের দিন কি করেছিলি ভুলে যাইনি আমি। তুই রেডি হ, আমি তোকে সাথে নিয়ে তারপর যাব। ঠিক আছে, তুমি যদি বসে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই। বলে সার্জিস ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 মিনিট পর সার্জিস শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সাইফান সত্যি বসে রয়েছে। সার্জিস ঝটপট রেডি হয়ে সাইফানের চোখে সাথে রিসিপশনে চলে আসে। এত মানুষের ভিড়ে সার্জিসের সর্বপ্রথম স্টেজে বধূরূপে বসে থাকা সিজদার দিকেই নজর যায়। সিজদার চোখে চোখ পড়তেই বুক ধুক করে ওঠে, তার বুকে চিনচিনে ব্যথার সৃষ্টি হয়। সাইফান স্টেজে যেতেই ফটোগ্রাফার সাইফানের ছবি তুলতে শুরু করে। এরপর সিজদার ছবি তোলার পালা। সিজদার সিঙ্গেল ছবি তোলা হয়ে গেলে ফটোগ্রাফার বলল, এবার কাপল পিক তুলতে হবে, আপনারা দুজন পাশাপাশি দাঁড়ান। ফটোগ্রাফারের কথা শুনে সাইফান এসে সিজদার পাশে দাঁড়ালো, কিন্তু এতে যেন ফটোগ্রাফার সন্তুষ্ট হতে পারলেন না। তিনি সিজদাকে বললেন, ম্যাম আপনি স্যারের হার্টের ওপর হাত রাখুন, আর স্যার আপনি ম্যামের কোমরে হাত রাখুন। ফটোগ্রাফের কথা মতো সিজদা কাপা কাপা হাতে সাইফানের হার্টের ওপর হাত রাখল। সাইফান সিজদার কোমরে হাত রাখতেই কেঁপে উঠল সিজদা। ফটোগ্রাফার ফটাফট ছবি তুলে নিল। এরপর পোজ চেঞ্জ করে তারা আরও কাছাকাছি এসে ফটোশ্যুট করতে লাগলো। এসব দূর থেকে দেখে সহ্য করতে পারছিল না সার্জিস, তার চোখ জ্বলছিল। সার্জিস রুমে আসার জন্য পা বাড়াতেই সাইফান সার্জিসকে স্টেজে টেনে নিয়ে ছবি তুলতে লাগলো। সার্জিস মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে ছবি তুলতে লাগলো। তখনই তাঁত হয়ে এসে সার্জিসের পাশে দাঁড়িয়ে সার্জিসের হাতের মধ্যে নিজের হাত দিয়ে বলল, ফটোগ্রাফার ভাইয়া, আমার আর সার্জিসের কিছু ছবি তুলে দিন, সুন্দর হয় যেন। সার্জিস কিছুটা বিরক্ত হয়ে তাঁতইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা তাথই? অসভ্যতার কি দেখলে? জাস্ট হাত ধরেছি, চুমু তো আর দেইনি। তুমি এভাবে রিয়্যাক্ট করো কেন বলো তো? বুকে ব্যথা হয়তো আমার। জাস্ট শাট আপ। লজ্জা করে না তোর? তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আমি দুইটা দেখিনি। তোকে এতবার বলেছি তুই আমার চোখের সামনে আসবি না, তারপরও নির্লজ্জের মতো তুই এসে আমাকে ডিস্টার্ব করিস। জাস্ট ডিসগাস্টিং। এখন যা খুশি বলে নাও, যখন তোমার ঘরের বউ হয়ে যাব তখন কিন্তু কিছুই বলতে পারবে না, শুধু ভালোবাসবে, আদর করবে। না হলে কিন্তু আমি রাগ করে বাবার বাড়ি চলে যাব। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে তাথই।
আমি আগেও বলেছি, এখনো বলছি, তোর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস কাজ করে না। আমি তোকে সামিরার মতোই ভালোবাসি। একটা নারীকে দিয়েছিলাম, দ্বিতীয় কোনো নারীরাকে এই মন দেয়া আমার পক্ষে সম্ভব নয়। বলেই সার্জিস রিসিপশন থেকে বেরিয়ে যায়। সার্জিসের পা যাওয়ার পানে তাকিয়ে তাথই বলল, কি বলে গেল সার্জিস? দ্বিতীয় নারী মানে? সার্জিসের জীবনে কেউ এসেছিল, কিন্তু কে এসে? কি এমন রূপবতী মেয়ে যে সার্জিসের মতো অ্যাটম বমকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিল? ফটোশ্যুট চলছে তো চলছেই। সিজদার বিরক্ত লাগছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। সিজদার বারবার প্রবেশদ্বার দেখছে তার মামা মামি আসছে কিনা। সিজদা মন খারাপ করে এদিক ওদিক তাকাতেই দেখে তার মামা মামি, ঐশ্বর্য, সালেহা খালা সবাই এসেছে। সবাইকে দেখে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় সিজদার। এতক্ষণে সিজদার ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। সালেহা বেগম দৌড়ে ছুটে এসে সিজদাকে জড়িয়ে ধরে সিজদার কপালে চুমু খেয়ে বলল, কেমন আছিস মা? খুব ভালো আছি খালা, তুমি কেমন আছো? বিয়ের পর আমি পর হয়ে গেছি, তাই না খালা? একটু খোঁজ নিল না আমার? সব কুটুম চলে আইছে, অথচ তোমাকে কোনো খোঁজ খবর নাই। আমার এত তাড়াতাড়ি পর করে দিলা খালা? পাগলি মাইয়ার কথা শোনো দেখি। তোমাকেও আইতে এত দেরি হলো কেন খালা? আমি সকাল থেকে তোমাকে লেগে পচায় বয়ে আছি, বারবার দেখতেছি তোমরা আইসো কিনা। আর কইস না মা, বাড়িতে যে নাটক চলতাছিল, ছোট ম্যাডাম বাড়িতে আইসা বাড়ি মাথায় তুইলা লইছিল। মাইয়াডা একদম উচ্ছন্নে চইলা গেছে। কোন অকাম কুকাম কইরা গা ঢাকা দিছিল তার ঠিক নেই। এসব কথা বাদ দেও খালা, তুমি কেমন আছো আগে তাই কও তো খালা। গতকাল থেকে ভালো ছিলাম না, শরীরটা ওই বাড়িতে থাকলেও মনটা তোর কাছে পইরা ছিল। ইচ্ছা করছিল তোর কাছে ছুটে চলে আসি। এখন তোরে দেহনের পর থেকে ভালো হইয়া গেছি। মনে হচ্ছে কত বছর পর তোর মুখখান দেখতাছি। তোরেতে চেনাই যাইতেছে না, একেবারে রানীর মতো লাগতাছে। এত বড় বাড়ি, এত দামি গয়না, এত দামি পোশাক দেখে আমার চোখ ভরে গেছে রে মা। বাড়ির সবাই কেমন আচরণ করে তোর সাথে? গালমন্দ করে নাকি আবার? না খালা, এবারে সবাই অনেক বালা, আমার সবাই আপন করে নিছে। মনে হচ্ছে আমি যেন তাদের কতদিনের চেনা, আমি তাদের আপন কেউ। সবাই খুব ভালো খালা। মাইয়া মানুষ সুখে আছে, এটা শুনলেও তো ভালো লাগে। কেমন আছিস মা? আমি আছি মামু, তুমি কেমন আছো? তোকে দেখার পর থেকে অনেক ভালো হয়ে গেছি আমি। তোকে একজন উপযুক্ত মানুষের হাতে তুলে দিতে পেরেছি। সাইফান তোকে অনেক ভালো রাখবে। তোকে আমি একটা নতুন জীবন দিতে পেরেছি। এখন আমি মরেও শান্তি পাবো রে মা। মরার কথা কইবা না মামু, আমার কষ্ট লাগে। ঠিক আছে মা, আর কখনোই বলবো না। বলে রাশেদ চৌধুরী এটা ওটা জিজ্ঞেস করে ফারুক মির্জার সাথে দেখা করতে চলে যান। তিনি মুহূর্তেই ঐশ্বর্য ও সিজদাকে পিঞ্চ মেরে বলল, অনেক মেয়েদের সোনার কপাল হতে শুনেছি, কিন্তু তোর তো ডায়মন্ডের কপালে রে সিজদা। রাজা রাজকুমার রাজত্ব সবই তো তোর হাতে। আমি তো ভাবতেও পারছি না তুই এই বাড়ির বউ। তুই কখনো ভেবেছিলিস কাজের মেয়ে হয়ে এত বড় বাড়ির বউ হয়ে আসতে পারবি? এসব কিছু হয়েছে আমার জন্য। চিন্তা করিস না, খুব শীঘ্রই আমিও এই বাড়ির বউ হয়ে আসব। এই বাড়ির বড় ছেলে সার্জিস মির্জার বউ। সার্জিস মির্জার বউ কথাটা শুনে চমকে উঠল সিজদা। সিজদা মনে মনে বলল, আমি তো জানতামই না যে ডাক্তারবাবুর নামই সার্জিস মির্জা। দাদিজান ডাক্তারবাবুর সাথেই আমার বিয়ে ঠিক করেছিলেন। ডাক্তারবাবু সেই পুরুষ যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম আমি, অথচ তিনি আমাকে বিয়ে করতে চাননি, আর চাইবেনই বা কেন? আমি তো তার যোগ্য না। আমি জানতাম সে আমায় বিয়ে করবে না, সে তার লেভেলের কোনো মেয়েকেই বিয়ে করবে, আর সেটাই হলো। যাই হোক, এখন আমি অন্য কারো বউ, তার কথা ভেবে আমার কোনো কাজ নেই, তবে তার প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবনের জন্য। সিজদার থেকে কোনো রেসপন্স না পেয়ে ঐশ্বর্য আবারও বলল, বড়লোক বাড়ির বউ হয়ে অহংকারে মাটিতে পা পড়ছে না তোর। আমার প্রশ্নের উত্তর দেবার তো প্রয়োজন মনে করছিস না। আমি সার্জিসের বউ হয়ে এই বাড়িতে আসা মাত্রই তোর সব অহংকার ফানুস হয়ে যাবে। তুই আবার আমার চাকরানি হয়ে যাবি। যার স্থান যেখানে তাকে তো সেখানেই মানাই। ঠিক বলছেন ম্যাডাম,
যেমন আপনার স্থান জেলখানায়, আপনাকে জেলখানাইতেই মানাবে। পুলিশেরই কণ্ঠস্বর শুনে সবাই পেছনে তাকিয়ে দেখে দরজায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশ দেখে ভয় পেয়ে যায় ঐশ্বর্য বিথি চৌধুরীকে শক্ত করে আঁকড়ে ধরে। বিথি চৌধুরীর চোখে মুখেও ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। তিনি ঐশ্বর্যকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বললেন, প্যানিক করো না বেবি, আমি আছি তো, আমি তোমার কিছুই হতে দেব না, তুমি একদম চিন্তা করো না। বিথি চৌধুরীর মুখের কথায় শান্ত হতে পারে না ঐশ্বর্য। আজকে নিজের ভুলের জন্য নিজেকেই পস্তাতে হচ্ছে। বিথি চৌধুরী আশ্চর্যকে বারবার বলেছিল যে সে যেন রংপুর তার খালামুনির বাসায় গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু ঐশ্বর্য বিথি চৌধুরীর কথা না শুনে রংপুর থেকে চলে এসেছে। শুধু তাই নয়, বিথি চৌধুরী ঐশ্বর্যকে হালিমা মঞ্জিরে নিয়ে আসতে চায়নি। ঐশ্বর্য বাড়িতে ঝামেলা করে জোর করেই চলে এসেছে। ঐশ্বর্য ভাবতেই পারেনি পুলিশ ব্যাপারটা নিয়ে তো জল ঘোলা করবে। হালিমা মঞ্জিরে পুলিশ দেখে অবাক হয়ে যান হালিমা বেগম। তিনি এগিয়ে এসে বললেন,